21 আগস্ট গ্রেনেড হামলা মামলার চার্জশিট অবৈধ ঘোষণা করলেন হাইকোর্ট। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাস। যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। রায়ে সন্তুষ্ট বিএনপি নেতারা বললেন, হামলাটি ছিল বিদেশি শক্তির পরিকল্পিত, ফাঁসানোর চেষ্টা করা হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। ট্রেনের হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হচ্ছে আর্থিক দুর্নীতির শ্বেতপত্র। যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ 4 জনের বিপুল সম্পদের তথ্য প্রকাশ গার্ডিয়ানে। দেশের ক্রান্তিকালে পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী, সবাই মিলে কাজ করলে পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বললেন সেনাপ্রধান। কক্সবাজারের টেকনাফে বাবাকে না পেয়ে 14 বছরের ছেলেকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া। অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ অস্বীকার পুলিশের। প্রথমত খাটের থেকে তুলাই দিছে, মারে, তারপরে নিয়ে গেছে। এরকম যাতে আল্লাহ হয়, এরকম আমরা সুস্থ বিচার চাই। স্বীকার করছে যে তার বাবা তাকে এই অস্ত্র দিয়েছে, এই জন্য আমরা তাকে ওখানে আমরা ভিত্তিতে ধরছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি, জাতিকে নতুন উদ্দীপনা যোগাবে নতুন বাংলাদেশ, মনে করেন উপাচার্য। দেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের তাগিদ। এই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের পিছনে যাবার আর কোনো পথ নেই। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি। বিচারিক আদালতের অভিযোগপত্র অবৈধ ঘোষণা করেছেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, কে গ্রেনেড সরবরাহ করেছিল তা উল্লেখ নেই চার্জশিটে। গ্রেনেড নিক্ষেপের কথা বললেও ঘটনাস্থলে কারা তা নিক্ষেপ করেছিল সাক্ষীদের বক্তব্যে সেটা উঠে আসেনি। আসামিপক্ষের যুক্তি রায়ে উল্লেখ করেছেন বিচারপতি। রায়ে বলা হয়েছে, মামলার চার্জশিট বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে গ্রহণ করানো হয়নি, এটা আইনের লঙ্ঘন। অন্তর্বর্তী সরকার গঠনের পর 23 অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দপ্তর থেকে হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়। 31 অক্টোবর মামলার পেপার বুক পাঠের মধ্য দিয়ে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। 21 নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষ হয়। এই হামলা মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের হয় যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বিএনপির দাবি, ষড়যন্ত্র করে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক নেতাদের। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি, সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন। দর্শক, এই রায়ের আরও বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী নুরনবী সরকার আমাদের সাথে যুক্ত রয়েছেন। তিনি ছিলেন এজলাসে এবং পুরো রায়টুকুর সময় তিনি শুনেছেন। নুরনবী, একটু বিস্তারিত জানাবেন, মামলাটির ভবিষ্যৎ এখন কি হবে সেটি নিয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে।
মামলার ভবিষ্যৎ হাইকোর্ট বিভাগ এটির ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি সম্পন্ন করলো। এর ফলে বিচারিক আদালতের যে রায় সেটি কিন্তু বাতিল হয়ে গেল। কিন্তু মাথায় রাখতে হবে হাইকোর্ট বিভাগের রায় কিন্তু চূড়ান্ত নয়। এর উপরেও কোর্ট রয়েছে, আপিল বিভাগ রয়েছে, সুপ্রিম কোর্টের দুটি শাখা, একটি হাইকোর্ট বিভাগ, একটি আপিল বিভাগ। বিচারিক আদালত যখন রায় দেন তখন এটা অটোমেটিক্যালি কিন্তু ডেথ রেফারেন্স আকারে এটা আসে হচ্ছে হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগ যখন রায় দেন তখন এর পরবর্তীতে আপিল বিভাগ থাকে। ধরেন এটা আপিল বিভাগ থেকে নিষ্পত্তি হলো না, রায়টি এরকম অবস্থায় থেকে গেল। কোনো সময় আবার রাজনৈতিক পট পরিবর্তন হলো, কোর্টের সমস্ত কিছু বদল হলো, তখন দেখা গেছে অপোনেন্ট পক্ষ যারা আছেন, মামলায় সংক্ষুব্ধ যারা আছেন, তারা আবার আপিল বিভাগে আপিল করতে পারবেন। তখন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে হাইকোর্ট বিভাগের সেই রায় কিন্তু বদলে যেতে পারে। এখন যেরকমটি ঘটলো, বিচারিক আদালত একটি রায় দিয়েছিল, হাইকোর্ট বিভাগের শুনানি হলো, বিচারিক আদালতের রায় বাতিল করে সেটাকে আসামিদের খালাস দিলেন হাইকোর্ট বিভাগ। এখন আপিল বিভাগে যদি সেটি নিষ্পত্তি না হয় তখন কিন্তু সুযোগ থেকে যায় পরবর্তীতে কোনো সময় আবার যদি রাজনৈতিক পট পরিবর্তন হয় সেক্ষেত্রে সেটি কিন্তু মামলার রায় উল্টে যেতে পারে, তখন আবার সাজা বহাল থাকলো। তো সেক্ষেত্রে আপিল বিভাগে যদি নিষ্পত্তি হয় এরপরে আসলে আর কোনো জায়গা থাকে না, তখন সেটির বিষয় থাকে যদি রায় যেরকম যে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার কিন্তু আপিল বিভাগে চূড়ান্ত হয়েছিল, তখন রাষ্ট্রপতি বা সরকার সেটিকে কিন্তু রায়টি বাতিল করেছে এবং খালেদা জিয়াকে কিন্তু খালাস দিয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে আপিল বিভাগে রায় যখন নিষ্পত্তি হয়ে যায় তখনই কেবল একটি বিষয় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা যেতে পারে। তাছাড়া এই মামলা শুধু হাইকোর্ট বিভাগে খালাস হলো, আপিল বিভাগ কিন্তু রয়ে গেল। এখন সেই বিষয়ে বিএনপি বা তার আইনজীবীরা এখনও পর্যন্ত স্পষ্ট কিছু করেননি। পরবর্তীতে তারা কী করবেন, এখনও সুযোগ আছে, রাষ্ট্রপক্ষ আপিল করতে পারেন আপিল বিভাগে, তখন হয়তো বা আপিল বিভাগ এই রায় আবার বিবেচনা করে দেখতে পারেন, রায় বহাল রাখতে পারেন অথবা বাতিল করতে পারেন। এখন পর্যন্ত যে দণ্ডগুলো ছিল সেই দণ্ডগুলো বাতিল হলো, কারণ সাজাই বাতিল করা হয়েছে বিচারিক আদালতে। তো এর পরবর্তীতে ভবিষ্যৎ কিন্তু আসলে তার উপর নির্ভর করবে যে তারা আসলে আপিল বিভাগে নিষ্পত্তি করতে চান নাকি এভাবেই রেখে দিতে চান। সেটি আসলে রাজনৈতিক সিদ্ধান্ত বা তারেক রহমান বা অন্য আসামি যারা আছে তাদের সিদ্ধান্তের উপর অপেক্ষা থাকবে। তবে আপিল বিভাগে যাওয়ার কিন্তু আইনগতভাবে সুযোগ তৈরি হয়েছে। তো এটা প্রশ্ন করেছিলাম আব্দুল সালাম পিন্টু ভাই, যিনি এই মামলায় একজন আসামি, তার ভাই বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, যে এই মামলা দায়েরের ক্ষেত্রে রাজনৈতিক ঘটনা ছিল, আবার খালাস পাওয়ার ক্ষেত্রেও কিন্তু রাজনৈতিক ঘটনা প্রবাহ দায়ী থাকলো। সেক্ষেত্রে এটাকে আপনারা কীভাবে মূল্যায়ন করছেন? তারা বলেছেন আমরা এখন ন্যায় বিচার পেয়েছি এবং সেটা মিথ্যা মামলা ছিল, সে বিষয়ে এটাই তাদের বক্তব্য। এখন বলাই চলে যে এটা একটি রাজনৈতিক ঘটনা ছিল এবং রাজনৈতিক প্রেক্ষাপটে 111 সরকারের সময় এটি মামলাটি দায়ের হয়েছিল, বিএনপির সময় দায়ের হয়েছিল, 111 সরকার তদন্ত করেছে, এরপরে বিএনপি আওয়ামী লীগ এসে তদন্ত করে রায় দিয়েছে। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার ফলে পরে হাইকোর্ট বিভাগ থেকে কিন্তু মামলাটির রায় বাতিল হলো, বিচারিক আদালতের রায় বাতিল হলো। এই পরিক্রমাতে আপনি যদি বলেন ভবিষ্যৎ কিন্তু রয়ে গেল, আপিল বিভাগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে আসামিরা চূড়ান্তভাবে খালাস হয়ে গেল। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম, যেটির জন্য আরও অপেক্ষা করতে হবে। ধন্যবাদ নুরনবী সরকার আমাদের সাথে যুক্ত হবার জন্য। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে সন্তুষ্ট বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ লড়াইয়ের পর আদালত ন্যায় বিচার করেছেন। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আওয়ামী লীগের সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমান সহ বিএনপি নেতাদের নামে চার্জশিট দিয়েছে। বর্তমান স্বাধীন বিচার বিভাগ যথার্থ রায় দিয়েছেন। রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশকে অষ্টম সিস্টার্স বানাতে চায় ভারত, সেই ধারাবাহিকতায় দেশের মিডিয়া সংখ্যালঘুদের নিয়ে বানোয়াট গল্প বলছে, মিথ্যাচার করছে বিজেপি সহ কয়েকটি দল। ভারতের এমন আচরণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন রিজভী। যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। 21 আগস্টের গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তির পরিকল্পিত ঘটনা। এর মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসানোর চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে প্রেস ক্লাবে বিজয়ের মাস উপলক্ষে স্বাধীনতা ফোরামের এক আলোচনা সভায় তিনি একথা বলেছেন। বিভিন্নভাবে দেশ এবং অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার অশুভ চেষ্টা চলছে বলে উল্লেখ করেছেন মির্জা আব্বাস। বলেছেন, সব রাজনৈতিক দল সরকারের পাশে আছে, কিন্তু সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা ক্রমান্বয়েই চলছে। সরকারের মধ্যেই লুকিয়ে থাকা কিছু লোক
লোক প্রধান উপদেষ্টাকে ভুল পথে নেয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। ষড়যন্ত্র ব্যর্থ করতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোন বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। এই সরকারের স্বার্থকতার মধ্য দিয়েই এই দেশের বিজয় এবং এই দেশের গণতান্ত্রিক যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, কিন্তু এটাকে ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা চলছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমান সহ সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ায় টাঙ্গাইলে মিষ্টি বিতরণ করা হয়েছে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মিষ্টি মুখ করেন বিএনপির নেতা কর্মীরা। দাবি করেন মিথ্যা মামলায় দীর্ঘদিন আসামি করে রাখা হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, টাঙ্গাইল 2 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু সহ বাকি আসামিদের। নিরপেক্ষ বিচার বিভাগের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলেও মন্তব্য করেছেন কর্মীরা। সব আসামি খালাস উপলক্ষে স্থানীয়দের মধ্যেও মিষ্টি বিতরণ করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র তুলে দেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জানা গেছে আগামীকাল সংবাদ সম্মেলন করে এর বিস্তারিত জানানো হবে। প্রতিবেদনের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। বিগত 15 বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারের নানামুখী উদ্যোগ, উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়, বিদেশি ঋণের অর্থ ব্যবহার, আর্থিক তথ্যে গড়মিল, জিডিপি মূল্যস্ফীতির তথ্যে 9-6 তুলে ধরা হয়েছে। এছাড়া বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা ও রাজস্ব আহরণে পদক্ষেপের বিষয়টিও উঠে এসেছে। একই সঙ্গে ব্যাংক খাতের লুটপাটের দিকটিও শ্বেতপত্রে গুরুত্ব পেয়েছে। প্রতিবেদনের সংকট থেকে উত্তরণের পদক্ষেপগুলোও সুপারিশ করেছে কমিটি। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তিনি আছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সেখান থেকে তিনি জানাবেন বিস্তারিত। এবং তানভীর, একটু জানতে চাই আপনার মাধ্যমে শ্বেতপত্র জমার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে সেটি জানাবেন আমাদের। রেজা, শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়ে দেওয়া হয়েছে এবং এই যে শ্বেতপত্র জমা দেওয়ার কাজটি করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, এবং তারা 12টার সময় এসে শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে সদস্যরা ছিলেন তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন এবং এসে তারা কিন্তু সরাসরি প্রধান উপদেষ্টার হাতে এই শ্বেতপত্রটি তুলে দেন। এবং এই শ্বেতপত্রের মধ্যে কিন্তু এই বিগত সরকারের আমলে এবং এই যে পিছনের সময়ে যদি আমরা দেখি, এই নিকট অতীতে আসলে যে অর্থনৈতিক যে অসামঞ্জস্য এবং যে সামগ্রিক অর্থনীতির চিত্র এবং বর্তমানে আসলে অর্থনীতির অবস্থাটা আসলে কোন দিকে দাঁড়াচ্ছে সেই বিষয়গুলো কিন্তু এই শ্বেতপত্রের প্রাধান্য পেয়েছে এবং উঠে এসেছে। এছাড়া এই শ্বেতপত্রের কিন্তু আসলে বিভিন্ন জিনিসই এখানে উঠে এসেছে এবং যে জিনিসগুলো এই শ্বেতপত্রে থাকছে তার মধ্যে যেরকম বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আসলে কিভাবে দুর্নীতির বিস্তৃতি ঘটেছিল সে বিষয়টির উল্লেখ করা হয়েছে এই শ্বেতপত্রে। এছাড়া এই যে সামগ্রিক যে অর্থনীতি এবং যে মাথাপিছু আয় এবং অন্যান্য যে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধির বিষয়গুলো আসলে ঠিক কতটা বাস্তব এবং কতটা যুক্তিযুক্ত ছিল সে বিষয়গুলোও কিন্তু আসলে শ্বেতপত্রে পর্যালোচনা করা হয়েছে। এসেছে বর্তমান সময়ে এই যে মূল্যস্ফীতি এবং তারপর দেশের যে সামগ্রিক অবস্থা, সেখানে আসলে সব মিলিয়ে এই যে করণীয়, বর্তমান সরকারের করণীয় কি হতে পারে, অর্থনীতিকে আরো সচল করতে কি ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে এই অন্তর্বর্তী সরকার, সে বিষয়গুলো উঠে এসেছে। এবং বিভিন্ন যে প্রকল্পগুলো ছিল এর আগে, বিভিন্ন সরকারি প্রকল্প এবং সে প্রকল্পগুলোতে আসলে কি ধরনের অর্থনৈতিক অসামঞ্জস্য ছিল, কি ধরনের 9-6 হয়েছিল, কি ধরনের অনিয়ম হয়েছিল, বিষয়গুলো নিয়েও কিন্তু আসলে এখানে আলোচনা করা হয়েছে। এবং যারা শ্বেতপত্র প্রণয়ন কমিটির সাথে যারা জড়িত ছিলেন তারা কিন্তু এর আগে জনসাধারণের মতামত চেয়েছিলেন। সেটি ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইনের মতো বিভিন্ন যেসব প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো থেকেও কিন্তু জনসাধারণের মতামতের বিষয়ে কিন্তু তারা কিন্তু
সম্মিলিত করেই একটি শ্বেতপত্র তারা প্রস্তুত করেন এবং সেই শ্বেতপত্রটি কিন্তু এই যে আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা কিন্তু সেটি জমা দিয়ে দেন এবং এরপরে শ্বেতপত্র প্রণয়ন কমিটি কিন্তু আগামীকালকে তারা একটি ব্রিফিং করবে এবং সেই ব্রিফিংয়েও কিন্তু তারা বিস্তারিত জানাবে। তবে এছাড়াও আরো বিভিন্ন যে বিষয়গুলো যে বিগত সরকারের যে দুর্নীতিগুলো ছিল, যে প্রকল্পগুলো ছিল, সেগুলোর যে অবস্থা এবং তারপর এই যে সকল যে অর্থনৈতিক অসামঞ্জস্য সেগুলো আসলে ঘটে যাওয়ার পর আসলে বর্তমানের প্রভাবগুলো কিভাবে পড়ছে, মূল্যস্ফীতির প্রভাবগুলো কিভাবে আসছে, জনসাধারণ আসলে জীবনযাত্রা এবং তাদের ক্রয় ক্ষমতায় এর কি প্রভাব পড়ছে, কি ধরনের প্রভাব পড়ছে, এ ধরনের বিষয়গুলো কিন্তু এই শ্বেতপত্রে উঠে আসছে। এবং পরবর্তীতে আজকে যখন প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে তারা পরবর্তীতে আজকে তারা বিকালেও একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে তাদের তরফ থেকে, সেখানেও হয়তো তারা সেখান থেকে বিস্তারিত আরো বেশ কিছু ব্যাপার এই শ্বেতপত্র সম্পর্কে জানাবেন। রেজা, নিশ্চয়ই সেটির জন্য আমরা অপেক্ষা থাকলাম। ধন্যবাদ তানভীর আমাদের সাথে যুক্ত হবার জন্য। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান মিলেছে যুক্তরাজ্যে। ব্রিটেনের আবাসন খাতে অন্তত 40 কোটি পাউন্ড বিনিয়োগ করেছেন তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বলা হয়েছে তাদের প্রায় 350টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। তালিকায় আছেন সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান জাভেদ, নাসা গ্রুপের চেয়ারম্যানের নজরুল ইসলামের মজুমদার ও বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সুবহানের নামও। বাংলাদেশের প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিপুল সম্পত্তির খোঁজে যৌথ অনুসন্ধান চালায় ব্রিটিশ গণমাধ্যম অবজারভার এবং বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ফলাফল নিয়ে দীর্ঘ রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাজ্যের গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে পাচার করা বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে ব্রিটেনের আবাসন খাতে। অবৈধ অর্থের বেশিরভাগই রাষ্ট্রীয় ব্যাংক থেকে নেয়া খেলাপি ঋণ, যা পাঠানো হয় হুন্ডির মাধ্যমে। যুক্তরাজ্য সহ একাধিক দেশের বিভিন্ন অফশোর কোম্পানির নামে কেনা হয় সম্পত্তিগুলো। ফ্ল্যাট থেকে শুরু করে বিশাল অট্টালিকাও রয়েছে তালিকায়। মূলত সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদের নাম এসেছে গার্ডিয়ানে। অনুসন্ধানে মিলেছে লন্ডনের মেফেয়ার এলাকায় 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা অংশীদারিত্ব আছে সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের। 2022-এর মার্চে সেখানে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান। একই এলাকায় 3,55,00,000 পাউন্ডে কেনা একটি ফ্ল্যাটও রয়েছে তার। শায়ানের কাজিন আহমেদ শাহরিয়ার রহমানের 4টি সম্পত্তিও রয়েছে কাছাকাছি এলাকায়। দাম 2,30,00,000 পাউন্ড। যদিও শায়ান ও শাহরিয়ারের আইনজীবী দাবি করেন সম্পত্তিগুলো কেনা হয় বিধিবিধান মেনে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের 300-এর বেশি সম্পদের খতিয়ানও উঠে এসেছে অনুসন্ধানে, যেগুলোর মূল্য অন্তত 16 কোটি পাউন্ড। জাবেদের সম্পত্তির বিবরণ তুলে ধরে বড় প্রামাণ্যচিত্র তৈরি করেছিল আল জাজিরা। রাজনীতিবিদ ছাড়া যুক্তরাজ্যে 2 ব্যবসায়ীর সম্পত্তির তথ্য তুলে ধরেছে গার্ডিয়ান। এর মধ্যে সারে এলাকায় রয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের পরিবারের সদস্যদের 2টি সম্পত্তি, দাম 1,30,00,000 পাউন্ড। সেখানে সুবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকার সন্ধানও মিলেছে। আরেক প্রভাবশালী ব্যবসায়ী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের 3,80,00,000 পাউন্ডে কেনা 5টি সম্পত্তি রয়েছে লন্ডনের কেনসিংটনে। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আওয়ামী লীগ 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের কারা সহায়তা করেছে
তা জানতে চায় দেশের মানুষ। খুলনায় ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তথ্য বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতা স্থায়ী করতে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ও পরে জামায়াতের নেতাদের ফাঁসি দেয় আওয়ামী লীগ। দেশ থেকে সব বৈষম্য দূর করার তাগিদ দেন জামায়াতে আমির। বলেন, দেশের শান্তি থাকলে তা কারো সহ্য হচ্ছে না। শান্তি বিনষ্টে বিতাড়িত ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করেই যাচ্ছে। বিদেশিদের প্রভু না মানার কথাও জানিয়েছেন জামায়াতের আমির। জাতীয় স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। হাজার হাজার লাখো লাখো মামলায় কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দী করেছে, ঘরে বাইরে মানুষের শান্তি এবং নিরাপত্তা কেড়ে নিয়েছে, কার্যত বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছিল। এরা ছিল বেপরোয়া, এরা না আল্লাহকে ভয় করেছে না মানুষকে সম্মান এবং সমীহ করেছে। এরা মানুষকে মানুষ গণ্য করে নাই। দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তিলগ্ন থেকে বের হওয়া যাবে, কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। এ সময় মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও স্মরণ করেন সেনাপ্রধান। বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের জন্যই আজকের এই অবস্থান। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দিন রাত কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে 2023-2024 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান। সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিন রাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। দুদকের অবৈধ সম্পদ অর্জনের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে বিশেষ জজ আদালত 8 ঢাকার বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের দায়েরকৃত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলার এই রায় প্রদান করেন। এ নিয়ে এই বিএনপি নেতা বলেন, 1/11-র সময় বানোয়াট মিথ্যা মামলা দেয় দুদক। গত 17 বছরেও অবৈধ সম্পদের মিথ্যা অভিযোগ নিয়ে রাষ্ট্রপক্ষ কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি বলেও জানিয়েছেন তিনি। এর আগে চলতি বছরের 22 আগস্ট দুদকের করা মানি লন্ডারিং মামলা থেকে খালাস পান খন্দকার মোশাররফ হোসেন। আমার বিরুদ্ধে মামলায় এই আমার স্ত্রী এবং 2 ছেলের সম্পদকে আমার সম্পদ হিসাবে হিসাব করে এই মামলাটা দায়ের করা হয়েছে। আজকে আমি খালাস পেয়েছি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া এবং সংশ্লিষ্ট আদালতকে আমি ধন্যবাদ জানাই। মামলা হয়রানি করার জন্য যা দরকার সবই করেছেন। অগ্রহণযোগ্য, অবিশ্বাস্য, ভিত্তিহীন বক্তব্য দেওয়া, তথ্য দেওয়া। আলহামদুলিল্লাহ, আজকে একটা স্বাধীন বিচার ব্যবস্থা আমরা দেখছি। বাবাকে না পেয়ে 14 বছরের ছেলেকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে। 7ম শ্রেণীর ওই ছাত্রকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পরিবার ও স্থানীয়দের। তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা, তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। টেকনাফের নীলা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র তৌসিফুল করিম রাফি 26 নভেম্বর ভোর রাতে দরগাপাড়ায় ঘরে ঘুম থেকে তুলে তাকে পাশে চাচার ঘরে নিয়ে অস্ত্র পেয়েছে বলে দাবি করে পুলিশ, যদিও ঘরের বাসিন্দাদের দাবি ভিন্ন। তুমি কে বলে যে আমি ওর বড় ছেলে, তাহলে এরা বলে যে তাহলে তোমার আব্বু নাই, তাহলে তুমি আসো। সবার সামনে তো ওকে ধরে প্রথমত খাটের থেকে তুলাই দিছে, মারে, তারপরে নিয়ে গেছে। রাফির বাবা রেজাউল করিম নীলা ইউনিয়ন পরিষদের মেম্বার এবং বর্তমান প্যানেল চেয়ারম্যান। তাকে না পেয়ে 14 বছর বয়সী ছেলেকে ধরে নিয়ে গেছে বলে দাবি পরিবারের ও স্থানীয়দের। কারো ক্ষতি করে থাকি বা আমার সাথে কোনো ধরনের আক্রোশ থাকে, আমার সাথে করুক, আমি অপরাধী, আমাকে করুক, কিন্তু আমার ছোট বাচ্চাকে করাটা ভালো হয়নি। ছিল রাত্রে পুলিশ আসে, বড় ভাইকে লাঠি মারে তুলে নিয়ে গেছে। আমার এই মাসুম বাচ্চার কি অপরাধ এইভাবে করা হলো? জনগণ, এই বাংলাদেশের জনগণের কাছে বিচার দিল।
অস্ত্র মামলায় কিশোরকে গ্রেফতারের ঘটনা জানাজানির পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে টেকনাফে। তার মুক্তির দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। রাতে আধারে ওখান থেকে ঘুম থেকে উঠে তুলেও দেখে ওকে নিয়ে যায় পুলিশ। রাবির মামলা প্রত্যাহার করে কারাগার মুক্তি করা হোক, এরকম যাতে আল্লাহ হয়, এরকম আমরা সুস্থ বিচার চাই। 28 তারিখ তার বার্ষিক পরীক্ষা ছিল, 2টা পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারে নাই। নিজের নির্যাতন করি লুজের কেস গরর কম নেই। এই স্কুলে পড়ে ছেলে এইগুলি নিয়ে তো কোনো সম্পর্ক থাকতে পারে না। পুলিশের দাবি ইউপি মেম্বার তার ছেলে রাফিকে ব্যাগ ভর্তি একটি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি, 40 রাউন্ড কার্তুজ পাশের ঘরে রাখতে পাঠিয়েছিল। তার বাবা অস্ত্রটি দিয়েছে তাকে এক স্থানে রাখার জন্য, লুকে রাখার জন্য। স্বীকার করছে যে তার বাবা তাকে এই অস্ত্র দিয়েছে, এই জন্য আমরা তাকে ওখানে আমরা ভিত্তিতে ধরছি। গ্রেফতার রাফিকে আদালতে হাজির করার পর আদালত তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে প্রাথমিক জয়লাভ করেছে ছাত্র জনতা। তবে ভারতীয় হেজিমনি এখনও চলমান আছে বলে জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরের ঘটনা নিয়ে কুৎসা রটানো করছে বলেও অভিযোগ করেন তিনি। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে আমার দেশ পত্রিকার স্থায়ী কার্যালয়ের সামনে শহীদী সপ্তাহ উপলক্ষে জুলাই ও গ্রাফিতি পুনর্লিখন কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেছেন। জানিয়েছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর সোচ্চার হওয়া উচিত ভারতীয় হেজিমনির বিরুদ্ধে। হাসিনার ফ্যাসিবাদ যেন কখনো ফিরে না আসতে পারে সেই লক্ষ্যে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। এই কর্মসূচিতে অংশ নেন নাট্য নির্মাতা মাহবুবুর রশিদ বান্না ও অভিনেতা আসাদুজ্জামান আসাদ সহ ইনকিলাব মঞ্চের সদস্যরা। কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রটনা করা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতিউত্তর দেয়া হচ্ছে না, যেটা গতকাল বাংলাদেশের যিনি এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও গতকাল এই কথাটি বলেছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ জাতিকে নতুন করে উদ্দীপনা যোগাবে, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিজয়ের মাস শুরু উপলক্ষে র্যালির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। অপরাজেয় বাংলা থেকে শুরু করে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয় র্যালিটি। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। উপাচার্য বলেন, গণঅভ্যুত্থানের সময় যারা প্রাণ দিয়েছে তাদের স্মৃতি নিয়েই আগামীতে কাজ করতে হবে, আর পেছন ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির কাছে দায়বদ্ধ থেকে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। এই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের পিছনে যাবার আর কোনো পথ নেই। সমস্ত বাধা বিপত্তি, সমস্ত বিভিন্ন মুখী আমাদের যে বাধা এবং ষড়যন্ত্র আছে সব পায়ে তুলে আমরা সামনে এগিয়ে যাব। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পৃথিবীর মানচিত্রে একটি নতুন ভূখণ্ডের স্বীকৃতি আদায়ের মাস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলার দামাল সন্তানদের ছিনিয়ে আনা বীরত্বগাথা অর্জনের মাস ডিসেম্বর। কয়েক মাস আগে ছাত্র জনতার বিজয়ের পর এবারের বিজয়ের মাসে থাকছে নতুন উদ্দীপনা। দেশে শান্তি, শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নে গণতন্ত্রের যে প্রত্যাশা তাও ধ্বনিত হবে দেশবাসীর মুখে। বাঙালির হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ ঘটনা 1971 সালের মুক্তিযুদ্ধ, যার গৌরবোজ্জ্বল সমাপ্তি 16 ডিসেম্বর। বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 24 বছরের পাকিস্তানি শাসন শোষণ পদানত হয় রক্তক্ষয়ী যুদ্ধে, লিখিত হয় বীরত্বগাথা। বিজয়ের পূর্ব মুহূর্তে দেশীয় দোসর রাজাকার আলবদর আল শামসের সহযোগিতায় মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাযজ্ঞে মেতেও শেষ রক্ষা হয়নি হানাদার বাহিনীর। গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয়ে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাংলাদেশ।
৭১-এর মুক্তিযুদ্ধ ছিল একটা দীর্ঘ লড়াইয়ের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ পর্ব। বাংলাদেশের মানুষ লড়াই করেছেন একটা স্বাধীন দেশের জন্য, একটা বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, একটা সংবেদনশীল মানবিক সমাজ তৈরির জন্য। সেটা পূর্ণ হয় নাই। যে ৭১-এর মুক্তিযুদ্ধ যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যই ২৪-এর গণঅভ্যুত্থানের শক্তিটা তৈরি হয়েছে। বিজয় দিবস ঘিরে প্রতি বছরই আড়ম্বর থাকে ডিসেম্বর মাস জুড়ে। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এবারের বিজয় উদযাপন হবে নতুন উদ্দীপনায়। সরকারি বেসরকারি আয়োজনে এবারের প্রত্যয় ভিন্ন। অভ্যুত্থানের পর বৈষম্যহীন দেশ গড়ার যে স্বপ্নযাত্রা শুরু হয়, সেটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি সবার কণ্ঠে। মুক্তিযুদ্ধের সংগঠক ইতিহাসবিদদের মতে এমন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন জাতীয় ঐক্যের। বৈষম্যহীন বাংলাদেশের ক্ষেত্রে ঐক্যের প্রধান শর্ত হচ্ছে বৈষম্যহীন রাজনীতি, মানে যে রাজনীতি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে। যেমন আমাদের তো অনেক রকম বৈষম্য আছে, শ্রেণী বৈষম্য আছে, ধর্মীয় বৈষম্য আছে, জাতিগত বৈষম্য আছে, লিঙ্গীয় বৈষম্য আছে। সেই জন্য বৈষম্যহীন বাংলাদেশের লড়াইটা হচ্ছে সকল মানুষের, কিন্তু এখানে রাজনৈতিক বা অর্থনৈতিক সেই সব শক্তি আসবে যারা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে। তো এই আকাঙ্ক্ষাটা জনগণের, সেই আকাঙ্ক্ষার পক্ষে লড়াই এবং শক্তিটা বাড়ানোই হচ্ছে আমাদের কাজ। বিজয়ের মাসে বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত হবে দেশবাসী। শ্রদ্ধা ভালোবাসায় মাথা নোয়াবে অগণিত বীরদের প্রতি। নানা আয়োজনে ধ্বনিত হবে বিজয় গাথা আর সকল বাংলাদেশের স্বপ্ন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্তের একদম শেষ পর্যায়ে রোগীরা চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন বলে প্রাণহানি বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় এসব জানান বক্তারা। বলেন, ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের সময়েও দুর্নীতির বিভিন্ন বিষয় উঠে আসছে। নানা মহল থেকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান রয়েছে তাদের। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখন শীতকালেও ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন অনেকেই। ডেঙ্গুর পাশাপাশি জিকা ভাইরাস এবং চিকুনগুনিয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে গুলিতে তরুণী নিহতের ঘটনায় মামলা করেছে তার পরিবার। শনিবার রাতে নিহত শাহেদার মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেছেন। প্রেম সংক্রান্ত কারণে হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা পুলিশের, চলছে তদন্ত। গতকাল সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে শাহেদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ভোরে এক ব্যক্তির সাথে তাকে ঘোরাঘুরি করতে দেখছিলেন স্থানীয়রা। পরিবারের সাথে ঢাকার ওয়ারিতে থাকতেন শাহেদা। গৃহকর্মী হিসেবে কাজ করতেন রাজধানীতে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। গাজা লেবাননে ইসরায়েলি আগ্রাসনে যখন টালমাটাল মধ্যপ্রাচ্যের রাজনীতি, ঠিক তখনই কেন সিরিয়ায় মাথা চাড়া দিল বিদ্রোহীরা? বাশার আল আসাদ সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ ইরান সংঘাতে জড়িয়েছে ইসরায়েলের সাথে, আর রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনে। বিশ্লেষকরা বলছেন এই সুযোগেই কাজে লাগাতে চাইছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। এই কৌশলে এরই মধ্যে বেশ সফলতাও পেয়েছে তারা। মাত্র 3 দিনেই নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর। যে শহর থেকে একসময় বিতাড়িত হয়েছিলেন আবারও ফিরেছেন সেই শহরেই। 10 বছর পর নিজ এলাকায় ফিরতে পারায় বিদ্রোহী যোদ্ধাদের এই উচ্ছ্বাস। সিরিয়ার সেনাবাহিনীকে হটিয়ে মাত্র 3 দিনে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নিয়েছে সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল শাম। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় এটি সাম্প্রতিক ইতিহাসে বিদ্রোহীদের সবচেয়ে বড় হামলা। ইসরায়েলি বর্বরতার কারণে এমনিতেই টালমাটাল মধ্যপ্রাচ্য। সিরিয়াতেও কয়েক দফায় বোমা ছোড়া হয়েছে। ঠিক এমন অস্থির সময়কেই কেন বেছে নিল বিদ্রোহীরা? লেবাননে ইসরায়েলি হামলায় আগের চেয়ে দুর্বল এখন হিজবুল্লাহর অবস্থান। পাশাপাশি তেল আবিবের সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছে ইরান। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার বর্তমান সরকারের ঘনিষ্ঠ সহযোগী ইরান ও হিজবুল্লাহর এই চতুর্মুখী চাপকে কাজে লাগাতেই এখন সরকার বিরোধী অভিযান শুরু করেছে বিদ্রোহীরা। ইসরায়েলের সাথে সংঘর্ষের কারণে হিজবুল্লাহ ও ইরান এখন বেশ চাপেই আছে। বিশেষ করে ইরান এখন আগের চেয়ে অনেক দুর্বল অবস্থানে রয়েছে। তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলো এই সুযোগকে কাজে লাগাতে চাইছে। যে গতিতে তারা আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে তা অবিশ্বাস্য। বাশার আল আসাদের আরেক মিত্র রাশিয়াও ব্যস্ত ইউক্রেন যুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, এ কারণেই এত অল্প সময়ে আলেপ্পোর মতো গুরুত্বপূর্ণ শহর দখল করতে পেরেছে বিদ্রোহীরা। দেরিতে হলেও এরই মধ্যে অবশ্য পাল্টা হামলা শুরু করেছে রাশিয়া। আলেপ্পো নিয়ন্ত্রণ কতদিন ধরে রাখতে পারবে হায়াত তাহরির আল শাম, সেটি বড় প্রশ্ন।
বিদ্রোহীরা এত সফলতা পেত না যদি রাশিয়া দ্রুত পদক্ষেপ নিত। মস্কো তাদের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলো ইউক্রেনে স্থানান্তর করেছে, আর তাই গত 3 দিন জবাব দিতে পারেনি। এ কারণেই অল্প সময়ে আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে পেরেছে বিদ্রোহীরা। তবে এখন আবার তাদের বের করে দেওয়াটা সহজ হবে না রাশিয়ার জন্য। এদিকে তুরস্কের বিরুদ্ধে চলমান সংঘাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদদের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে তাদের সহায়তায় এত বড় পরিসরে বিদ্রোহ করছে সশস্ত্র যোদ্ধারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।